তারপরে পাওয়ার ফ্লো কন্ট্রোল আর পাওয়ার সিস্টেম প্রোটেকশন, এই তিনটেই হলো আমাদের মেইন সেকশন, মেইন চ্যাপ্টার। আর এটা তো জাস্ট একটা পার্ট, ওই ব্যালেন্স ভোল্টেজ ওটা একটা জাস্ট পার্ট। তো এখন এখানে আমরা কি করতাম, যে ডেড বাস থাকতো, একটা ডেড বাস থেকে আমরা যে বাসের ফল্ট, সেই বাসে ডায়াগোনাল এলিমেন্টালিটা ওটাই আমার ক্ষেত্রে ইম্পিডেন্স। তারপরে আমরা ফল্ট ক্যালকুলেট করতাম। তারপরে তোমাদের আমরা যদি আমাদের ফল্ট ধরো এক নম্বর বাসে ফল্ট আছে, তাহলে গেট 1 নিতাম, এটাই আমাদের থেভেনিন ইম্পিডেন্স। আর এই থেভেনিন ভোল্টেজটা হলো এখানে এক নম্বর বাসের জন্য V1। আর তারপরে গেটের অ্যাকচুয়ালি আমাদের ফল্ট কারেন্টটা বের হবে। এরপরে কি করতাম, আমাদের বের করতাম ফল্ট ভোল্টেজ যদি ফল্ট বের করতাম এই ইকুয়েশন থেকে। এই গ্রাফটা এখানে বসাই দিতাম, দিয়ে এটা হলো এই ম্যাট্রিক্সটাকে আসবে, আর এটা তো পি ফল্ট। তারপরে আমরা কারেন্ট বের করব। এই তিনটা স্টেপ, এখানে তিনটা স্টেপ। এই মেইন স্টেপ হলো এই তিনটা 2 3 4 সরি 3 4 5, আর এই দুটো হলো পি ফল্ট। পি ফল্ট এইটা ইনফরমেশন আসবে। এরপরে আমরা একটা প্রবলেম সলভ করছি। তারপরে আসছে হলো শর্ট সার্কিট ক্যাপাসিটি ক্যালকুলেশন। তো এখানে আমরা মেইন মেথড ডেরিভেশন করছি, তারপরে তোমাদের ওই প্রবলেমটাকে কন্টিনিউশন করছি। এটাই ছিল আমাদের ওই শর্ট ক্যালকুলেশনের ডেট বাস। এরপরে আসলাম আনব্যালেন্স ফল্টে। তো আনব্যালেন্স ফল্টে আমরা প্রথমে হলো একটু প্রথম তিনটে হলো থিওরি, 4 নম্বরে গিয়ে আমরা প্রবলেম সলভ করছি। তো এগুলো সব থিওরি আলোচনা করছি। আনব্যালেন্স ফল্টটা কি, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি, তারপরে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়। তারপরে আসলাম আমরা যেটা কন্টিনিউ করতেছি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সলভ করতেছে। এরপরে আসলাম আমরা প্রবলেম সলভ করছি, এই রিলেটেড প্রবলেম সলভ করছি। তারপরে পাওয়ারের রিলেশন বের করছি। তারপরে আসছে হলো জেনারেটরে, লোডের জেনারেটর থেকে মানে সিমেট্রিক্যাল সার্কিটগুলো কি হবে এটা বের করছি। এখন এখানে বলছি আমাদের তোমাদেরকে নিজের সময় অনলাইনের সময় সাজেশনের সময় যে এখানে আমরা লং ডেরিভেটিভ দেব, এর ভিতর থেকে একটা ছোট পার্ট দেব যে এইটা কেমন করে আসবে বা এটা কি, শুধু কি এই পার্ট থেকে
না পুরোটাই পুরোটা এখানে এই রিলেটেড যতগুলো ডেরিভেশন আছে স্যার ওটা কি স্যার ডেরিভেটিভ আসলে যে প্রমাণ করো এটা কিভাবে আসলো নাকি স্যার ম্যাথ আসলো? দুটাই এ বি থাকবে তো এই আর কি এই যে ধরো এখানে এই যে এস ইকুয়াল টু 3 দেখেন যে এত বলি যে এটা কিভাবে আসবে এতটুকু খালি মনে রাখতে হবে। অথবা এই রিলেটেড আরো অনেকগুলো বের করা যেতে পারে ছোট ছোট আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই আচ্ছা তারপরে আমাদের 12 নম্বরে এসেও নম্বরে এসেও অথবা এখানেই দাও যদি বলি যে এই রিলেশনটা কি হবে এটা দেখ পুরোটা না বলে তারপরে এটা হলো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য এটা রিলেশন তারপরে লাইন টু লাইন ফল্টের জন্য ধরো এখান থেকে একটা পার্ট যদি বলি এই পার্টটা কি হবে এখানে এই পর্যন্ত আসতে দিলে একটু লম্বা হবে কিন্তু তার আগেই বললাম যে তুমি এখন দেখো এটাই কি হবে যেমন তোমাদের এই সিটি লাস্ট সিটিতে যে সেকেন্ড ডেরিভেটিভটা ছিল ওটা একটা জাস্ট একটা পার্ট ছিল ছোট পার্ট এক একজনকে এক একটা লিখছে যার যেটা মনে আছে একেবারে লাইন টু লাইন রেখে দিচ্ছে কিন্তু আমি তো ওকে চাই এই যে ধরো এখানকার এই জিনিসটা করতে গেছে তো কি হবে সেটা তো এইভাবে এটা হলো লাইন টু লাইন ফল্টের জন্য আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য অর্থাৎ আমি এই যে এই সার্কিটে দিচ্ছিলাম দিয়ে বললাম যে তোমাদের কারেন্টটা কারেন্টটা ইকুয়াল টু 3I0 I0 এইটা দেবো প্রমাণ এটা কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম সার্কিটটা দিয়ে বললাম যে এটাতে কেমন করে হবে এটা তোমার ডেরিভেশন এগুলো কিছু দেখাতে হবে তোমরা একই রকম একই স্যার লাইন টু লাইন করে ছিল না না ডাবল লাইন সার্কিটটা ছিল এটা কিন্তু ডেটাটা ছিল না আমাদের ডেটা দরকার অনেক এই ডেটাটা দরকার না আমি খালি বললাম যে এই দুটা কারেন্ট অ্যাড করলে যে 3I0 হবে এটা প্রমাণ করো তো সেটা মেনলি এখান থেকে আসতেছে এখান থেকে যে ডেটাটা বাদ দিলে তোমাদের এই পার্টটা ইকুয়াল টু 3I0 ডেটাটা বাদ দাও ডেটাটা বাদ দিলে এই পার্টটা ইকুয়াল টু 3I0 এটাই মেনলি দেওয়া আছে তো ওটার উত্তর জাস্ট এখানেই আছে এই ইকুয়েশনটা লিখবে প্রথমে এটা লিখবে তারপরে এটা মানে এই আমি শুধু ডান সাইডেই আছি ডান সাইডে যে একটা বাদ দিয়ে যেটা হয় সেটা হ্যাঁ যেটা বাদ দিয়ে যেটা হয় সেটা এটাই আমি তোমাদেরকে প্রমাণ হ্যাঁ না এই ডেরিভেশনের ভিতরে তো যে ডেপটা আছে তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের পার্টটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা আছে সেই পার্টটাই তো ফাইনালি 3I0 হয়ে গেল তো ওই পার্টটাই আমি খালি দেখতেছি এই তিনটা লাইন যে ডেপটা আমি জিরো করতে বলতেছি না
যেটা ভাগ করে। স্যার সার্কিটে যে নাই এগুলো না, যেটা থাকলেও সমস্যা নাই। যেটা যদি সার্কিটে থাকতো তাহলে স্যারকে আমরা যেটা ইউজ করতাম না। আমি তো আমি আমি এখানে ভোল্টেজ ক্যালকুলেট কারেন্টের সাথে যেটা ইম্পিডেন্স মাল্টিপ্লাই করলে ভোল্টেজ হয়, তা আমি ভোল্টেজটা চাচ্ছি না, আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই তো আস্তে 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 কমতে 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 এটা হলো, ওটার থেকে এটা হলো। আমি খালি ওই সেকেন্ড ব্র্যাকেটের পার্টটা এই তিনটা লাইনটা ধরেছি। তোমরা ক্লাসে কিছু বুঝো না নাকি? আমি যেটা ডেরিভেশন করার অথবা যেটা প্রবলেম করাই এটা কিছু বোঝো না? অনেক ছেলে দেখি যে সাদা কালো নামা দিছে, মানে জিরো পাওয়ার অর্থটা কি? 15 ওয়াটসের ভিতরে জিরো পাওয়ার অর্থটা কি বলো? কি অর্থ? কি নাম তোমার? হ্যাঁ সোহাগ, হ্যাঁ বলো কি কি অর্থ? হ্যাঁ জেডএফ ছাড়া মানে কি? এখানে আমি জেডএফ দিয়ে মাল্টিপ্লাই, জেডএফটাও খালি মাল্টিপ্লাই হয়ে আসতেছে। হ্যাঁ তুমি এই খালি এই ব্র্যাকেটের ভিতরের পার্টটা এটা যে চেঞ্জ হয়ে 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 এই 3 হলো, এটাই তুমি জানো। তো তোমাদের তো আমি আগে বলছি যে আমি পুরো ডেরিভেশনটা দেবো না, আমি মাঝখান থেকে একটা পার্ট। হ্যাঁ এটা তো ডাইরেক্ট লেখা যায়, কন্ট্যাক্ট ফর আইডি প্লাস আইসি, তারপর ওই জায়গায় কিছু বললাম। ওটাই তো আইডি প্লাস আইসি। তারপর স্যার বাকি মধ্যে আইডি আইএফ থাকে। হ্যাঁ এখানে সলভ করেন কি আইডি প্লাস আইসি। কিন্তু আপনি বলছেন হচ্ছে ডিবি সমান সমান জেড এর পুরো বাদ দিয়ে দিতে। হ্যাঁ স্যার এটা তো লেখা যায় না, কারণ না না তোমার ডান পাশে কি আছে না আছে ওটা আমি দেখতে চাই না, আমি খালি দেখতে চাইছি যে এই যে ব্র্যাকেটের ভিতরে এই পার্টটা চেঞ্জ হতে 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 যে এখানে আসলো, এটা হলো খালি এটাকে দেখাও। এখানে আমি কি করতেছি, এখানে যত কিছু করতেছি খালি এই ব্র্যাকেটের ভিতরের পার্টটাই তো চেঞ্জ করতেছি। স্যার যদি আপনি যে সংখ্যা দিয়েছেন হ্যাঁ অনুযায়ী যে ইকুয়েশন লেখা আছে হ্যাঁ সমান সমান দিয়ে যাবে, হ্যাঁ স্যার লেখা যায় না। হ্যাঁ কারণ ডাইরেক্টলি লেখা লিখতে হবে যে আই সমান সমান আইডি প্লাস আইসি। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে শুরু করতে হবে। এই যে আইডি প্লাস আইসি এখান থেকে শুরু করতে হবে। আমি বলতেছি এটাই তো চাচ্ছি, খালি এই ব্র্যাকেটের ভিতরে পার্টটা। হ্যাঁ এখানে আসলে আমার ওই প্রশ্নে হলো আইএন ছিল, একই কথা। এটার নাম যদি আমি এখন আইএন বলি, এখানের ভিতর যেটা কারেন্টটা যাচ্ছে সেটা যদি আইএন বলি, আইএন ইকুয়াল টু এই কারেন্ট প্লাস এই কারেন্ট, তাই তো? এখানে আমি আইএফ নাম দিছি, ওই নামটাই আমি এই তোমাদের সিটির ভিতরে আইএন নাম দিছি, একই কথা। একই কথা। আচ্ছা আর তুমি তো একদম জানো নাই কিছু, তুমি কেমন করে জানো? হ্যাঁ কিভাবে জানছো? হ্যাঁ তুমি তো জানো নাই। আচ্ছা আমি আগে সেটা বলছি যে এরকম একটা ইকুয়েশন করে নিউট্রালের থেকে ডিইউ এরকম ছিল আগে স্যার আমার কাছে, ঠিক আছে? ভালো, এটা ফিডব্যাক নেওয়া ভালো। তো এখানে আমি যেটা খালি বলছি এইটাই আমি নাম দিছি আইএন, এই জায়গাটার নামটা খালি দিছি আইএন। এই আইএন সমান এই দুটা কারেন্ট, এটা লিখবো, আর ওই দুটা কারেন্ট যোগ হয়েছে যে আইএন দিতে হবে এটা যোগ করতে হবে। আচ্ছা তো এখানে তো ডেরিভেশন গেল। স্যার মাঝখান থেকে ইকুয়েশন দিলে স্যার এটা ধরাই দাও, একটা করা
তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হবে। মাঝখানে দেখুন একটা পুরো যদি এই যে ধরো এই যে ডাবল লাইন গ্রাউন্ড করলে এটাই যদি দেই তাহলে এটা করতে তোমাদের তো স্যার 10 দিন স্যার তাহলে তো আর প্রায় 1 ঘন্টার মতো চলে যাবে। বিষয়টা স্যার মাঝখান থেকে দিলে স্যার ওইটা ধরতে ধরতে স্যার অনেক সময় লাগে। কেন স্যার এটা তো মুখস্থ থাকে না স্যার, এটা আগে ধরতে না, হবে। মুখস্থ করবে কেন? এটা তো বোঝার জিনিস। স্যার সেটাই তো স্যার মানে ধরতে ধরতে স্যার মানে আমার এক্সামে বলছি আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা টেস্ট করব। তুমি কতখানি বুঝতে পারছো, তুমি মুখস্থ কতখানি করছো। মানে মুখস্থ করলে হয় কি, এই যে ছেলেপেলে বেশ মুখস্থ করে আসে, চাই একটা তার মুখস্থের ভিতরে যেটা আছে সেটা সে লিখে একবার 2-3 কথা ভর্তি করে দেয়। আমার তো ওটা দরকার নেই। আমি দরকার হলো এই যে চাইছি ওই জায়গাটায় অতটুকু খালি দাও, 2 লাইন 3 লাইন সোর্স। আমি হলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হলো টেস্ট করতে দেব। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা আসলাম যে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে। জিরো সিকোয়েন্সের ইনগ্রেডিয়েন্টগুলো কেমন হবে? জিরো সিকোয়েন্সের তারপরে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কগুলো কেমন হবে এটা নিয়ে তারপরে আসলাম আমরা এখানে কিছু প্রবলেম সলভ করছি। এই প্রবলেমগুলো সলভ করছি। হ্যাঁ, এখানে আমরা 3টা সিকোয়েন্স নেটওয়ার্কের প্রথমে বানাইছি। প্রথমে হলো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, ওখান থেকে যেহেতু ফল্ট বাস 1 হয়েছে এই জন্য এটা 1-1 বের করতে হয়েছে। এখন যদি এই প্রবলেম আমি যদি কই যে ফল্ট 1 এ নেওয়া হয় 2 হয়েছে, সমস্যাটা কোথায়? হ্যাঁ, একটু হিসাব করতে হবে। জিনিস তখন একই হবে, কিন্তু এখানে তখন হলো যে 2 বের করতে হবে। অর্থাৎ বাস 2 থেকে তাকায়, অর্থাৎ এই জিনিসটা এই প্রথমে তো এই জিনিসটাকে আমি ড্র করব। এটারই পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের জন্য এই নেটওয়ার্কটা। এখন বলছে যে ফল্ট হলো 1 এ, যার জন্য তুমি এখান থেকে তাকায় রেস্ট অফ দ্য নেটওয়ার্কে তাকাইলে কি হয় দেখতেছি এই দুটো হলো সিরিজ, এই তিনটা হলো সিরিজ, তারপরে হলো প্যারালাল। অর্থাৎ 3টা আর 2টা, তারপরে হলো প্যারালাল, আর 2টা প্যারালাল। এখন এটা যদি চেঞ্জ করে বলি যে বাস 2 তে ফল্ট হয়েছে, তাহলে কি সমস্যাটা বল? কি সমস্যাটা? সমস্যা হ্যাঁ, জিনিস তো একই জানালো, ঘুরে ঘুরে জিনিসটা একই জানালো, কিন্তু দেখা যাবে যে এটাতেও ছেলে মেলে ওই যেটা মুখস্থ করে আসছে ওটাই লিখে দিচ্ছে। মুখস্থ করলে এই সমস্যা। কিন্তু আমাদের যে কারিকুলাম, আমাদের যে হবি, তোমাদের সেখানে আমরা এই মুখস্থ করতে চাই। ওরা চায় আমাদের স্টুডেন্ট কতখানি বুঝতে পারবে। তার কারণ তুমি যেমন রিয়েল লাইফে চাকরি করতে যাওয়া, তখন তো এই প্রবলেম পাবা এই রিলেটেড অন্য প্রবলেম। এখন ওটাকে সলভ করে কীভাবে তুমি রেজাল্ট বের করতে পারো, এটাই হলো তোমার স্কিল, এটাই তোমার ক্রেডিট। এখন যদি বুঝতেই না পারো তাহলে কীভাবে সলভ করবে? বোঝার চেষ্টা করতে হবে, একটু বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। খাতা কলম নিয়ে তোমাদের অনলাইনে পড়াশোনা করে এমন অবস্থা দাঁড়াচ্ছে যে তোমরা মনে খাতা কলম একেবারে এটার সাথে পরিচিতিতে ঢুকে গেছে। খাতা কলম তোমাদের অনেকেরই নাই মনে হয়। আমাদের স্যার ম্যাথগুলো স্যার পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সে যে ইকুয়েশনগুলো থাকে ওগুলো সেম থাকে না? হ্যাঁ, এই ম্যাথে স্যার পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সে যে প্যারামিটারগুলো থাকে এগুলো সেম থাকে। ভ্যালুগুলো না হবে তো অসুবিধা কি? যদি আমি এইটা
এই ভ্যালু বাদ দিয়ে এই টেবিলটা এটা যদি অন্য ভ্যালু দিয়ে দিই অসুবিধা নেই। আচ্ছা অন্য ইলেভেন সমস্যা নাই স্যার পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স সমস্যা কি স্যার একটা করলে দুটো আছে ও আচ্ছা 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 হ্যাঁ যদি তোমাদের আমি যদির কথা বলতেছি মানে কি দিছি না দেন সেটা বলতেছি না আমি যদির কথা বলতেছি যদি আলাদা দিই অসুবিধা নেই স্যার একটু সময় বেশি লাগবে একটু সময় বেশি লাগবে 2 মিনিট সময় বেশি লাগবে তাই তো কি অসুবিধা স্যার ওই সময়টা সময় পাওয়া যায় না এখনই তোমরা বলতেছো যে বড় টেলিভিশন দিলেও সমস্যা নাই আমরা স্যার ডেরিভেশন তো স্যার বুঝতে পারবো আবার এখন বলতে সময় আচ্ছা তবে তারপরে সেকেন্ড প্রবলেমটা আমরা আসছিলাম এটাতে তো এখানে আমাদের চেঞ্জটা যেটা ছিল যে কি চেঞ্জটা ছিল বলো ফার্স্ট প্রবলেম আর এই প্রবলেম ভিতরে চেঞ্জটা কি ছিল যেমন স্যার নিউট্রাল দিয়ে আছে নিউট্রাল হ্যাঁ এটাতে নিউট্রাল ইম্পিডেন্স আছে আগেরটাতে নিউট্রাল ইম্পিডেন্স 0 ছিল আগেরটাতে ZF টা 0 ছিল এটাতে ZF আছে এই দুটো চেঞ্জ আর তো কিছু না। আর জিনিসপত্র সব একই মানে জিনিসপত্র বলতে কি নিয়মটা একই স্যার সিকোয়েন্স স্যার ই জেড এর মধ্যে যায় হ্যাঁ স্যার এটা স্যার ঠিক আছে এটা ওই যে এই ইয়ার থেকে ওটা আরেকটা দিয়ে দেখালাম আরেক ডেরিভেশনটা আছে আরেকটা ভিতরে এই যে এই তিনটে মাল্টিপ্লাই করলে এই ম্যাট্রিক্সটা পাবো সেখানে এই প্রথম পার্টটাকে বলতেছি Z0 দ্বিতীয়টা হলো Z1 আর তৃতীয়টা হলো Z2 মানে Z0 ভিতরে এই পার্টটা আছে এটাই হলো তোমাদের Z0 এই তিনটে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে আমি A ইনভার্স জানি আমি A জানি আমি ZABC জানি দিয়ে তিনটে ম্যাট্রিক্স মাল্টিপ্লাইটা লম্বা হবে অনেক বড় হবে সেই জন্য এটা দেওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এখান থেকে জাস্ট আমার মনে রাখতে হবে এইটাই যে Z0 সমান সমান এইটা এটা আমার মনে রাখতে হবে আচ্ছা তারপরে এরপরে আমরা আসি তারপরে কোনটাতে আসলাম এটা তো হলো ওই বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স আর কিছু অর্থাৎ এরপর এর আগ পর্যন্ত যা করছি সেই ফর্মুলাগুলোই আমরা ইউজ করতেছি বাট আমরা বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স ইউজ করতেছি এখানে বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স এখানে তোমাদের এটা ওটা পিডিএফ এর ভিতরে আছে এখানে যদি ফর্মুলা দেওয়া আছে পিডিএফ অর্থাৎ এখানে তিনটা ম্যাট্রিক্স থাকবে Z0 Z1 এবং Z2 তিনটা এখানে বললাম যে তিনটা ম্যাট্রিক্স থাকবে Z1 Z2 এবং Z3 তিনটা ম্যাট্রিক্স থেকে এখন তোমাদের এখানে ইম্পিডেন্সগুলো বের করতে হবে ঠিক ফর্মুলা একই কিন্তু এখানে তোমাদের ক্ষেত্রে ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে তাহলে ম্যাট্রিক্স থেকে নিয়ে বসাই তারপরে এটা মানে সলিউশনটা অনেক ছোট অনেক সহজ হয়ে আসে আপনি তো বলছেন ডিগ্রি ক্লাসে যে এই ম্যাথ সম্ভাবনা এটা অনেক বড় এটা হ্যাঁ স্যার এই মানে এই টাইপের ম্যাথ কারণ এগুলো হচ্ছে অনেক বড় হয়ে যায় স্টেপ বাই স্টেপ করতে হয়
না না, যদি বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স দিয়ে দেয় তাহলে তো জিনিসটা ছোট হয়ে গেল, তাহলে তো তোমাকে আর ইয়ে ক্যালকুলেট করতে হতো না, সেই ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে হতো না, তাহলে এখান থেকে দিয়ে বসাই দিল যাই দেখি, তাহলে আরো ছোট হয়ে আসবে, অনেক ছোট হয়ে আসবে। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা কি আসছি যে পাওয়ার ফ্লো কন্ট্রোল। তো পাওয়ার ফ্লো কন্ট্রোলের মধ্যে আমরা ডেরিভেশন, ছোট্ট একটু ডেরিভেশন ব্যবহার করছি। অর্থাৎ আমাদের দুটা বাস থাকে, দুটা বাসের মধ্যে আমি ভোল্টেজ জানি, তাহলে এই দুটোকে পি কত হবে, কিউ কত হবে, সেটাই ইকুয়েশনটা আগে বের করছি। তারপরে ওই ইকুয়েশনে আমার পি কিসের উপর ডিপেন্ড করতেছে মেইনলি, আর কিউ কিসের উপর ডিপেন্ড করতেছে এটা আমরা জানি। ওখানে বললাম যে পিটা মেইনলি ভোল্টেজ অ্যাঙ্গেলের উপর, অ্যাঙ্গেল ডিফারেন্স এর উপর ডিপেন্ড করে, আর কিউটা ডিপেন্ড করে মেইনলি ভোল্টেজের ম্যাগনিটিউডের ডিফারেন্স। আমরা লাস্টে গিয়ে কনক্লুশন ড্র করলাম এই ডেরিভেশন থেকে, পি এর ইকুয়েশন, কিউ এর ইকুয়েশন। তো এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে লিখলাম এটা দিয়ে, আর ভোল্টেজের ডিফারেন্সটা ম্যাগনিটিউডের ডিফারেন্স। এখন সেখানে বললাম যে কিউটা মেইনলি ডিপেন্ড করবে ভোল্টেজ ম্যাগনিটিউডের ডিফারেন্সের উপর, আর পিটা মেইনলি ডিপেন্ড করবে ভোল্টেজের অ্যাঙ্গেলের ডিফারেন্সের উপর। এই যে রিয়েল পাওয়ার you need to change power angle Q, আর reactive power you need to change the difference in voltage magnitude. এটাই হলো মূল কনক্লুশন। ঠিক আছে, এরপরে আসলে আমরা এই দুটো কিভাবে চেঞ্জ করা যায় এই নিয়ে কথাবার্তা বলবো। পাওয়ার একটি বড় হচ্ছে, তাহলে স্যার একটু দেওয়া সেশন ডেল তো স্যার ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজের তিনটা নাম, ভোল্টেজ অ্যাঙ্গেল, পাওয়ার অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তিনটা না, তিনটা। আরো একটা নাম আছে লোড অ্যাঙ্গেল, নাকি না? আমরা তো যেটা আগে করেছিলাম বিলের আগে, তখন স্যার ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল হচ্ছে ডেল, পাওয়ার ফ্লো করছিলাম আগে। হ্যাঁ, তোমাদের ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল ডেল 1 ডেল 2, আর দুটার ডিফারেন্সটা যে ডেল্টা, ওটাই হলো পাওয়ার অ্যাঙ্গেল। এই যে এখানে এই যে যেটা আসতেছে সাইন ডেল্টা, সেটাই হলো পাওয়ার ডিফারেন্স। এবং এখানে আমি আরো একটা জিনিস বলছিলাম, ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেলের যখন ডিফারেন্স হয় ওটার নাম কি? ওটাও পাওয়ার অ্যাঙ্গেল। ওটাও পাওয়ার অ্যাঙ্গেল হলে এটাও পাওয়ার অ্যাঙ্গেল হলে তাহলে পার্থক্য নেই। যখন আমাদের V1 হলো ধরো এটা, V2 হলো আর ধরো I1, এটার অ্যাঙ্গেল ধরো কিছু একটা, আচ্ছা ডেল্টা আই। ঠিক আছে, এখন আমি যেটা বললাম যে তখন এই দুটার ভিতরে অ্যাঙ্গেলের ডিফারেন্স, ধরো ডেল্টা, আচ্ছা এটা ধরো ডেল্টা V1 আমি বলি, ডেল্টা V2, এই অ্যাঙ্গেলের ডিফারেন্স এটা, আর ডেল্টা V1 ডেল্টা V2, এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স। এই দুটো কি কোনটা কি নাম বলো? প্রথমটা আচ্ছা, আর দ্বিতীয়টা হ্যাঁ পাওয়ার অ্যাঙ্গেল।
এখন সেটাই তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম। এটাকে লেখা হয় থিটা দিয়ে, আর এটাকে লেখা হয় ডেল্টা। তো এটার নাম হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, অথবা এটাকে আমরা বলি পিএফ অ্যাঙ্গেল, যেটাতে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করি। এটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করি, বুঝছেন? আর এটা দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেট করি, সাইন ডেল্টা আমরা ইউজ করতেছি। P equal to V1 V2 নিচে হলো Z12 অথবা X12 তারপর sin ডেল্টা। যেহেতু এই P এর সাথে এই sin ডেল্টা টার্মটা আছে, এই জন্য এটার নাম পাওয়ার অ্যাঙ্গেল, পাওয়ার লোড অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, তিনটে নাম। আরেকটা কি বললাম? পাওয়ার অ্যাঙ্গেল, লোড অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, তিনটে আছে। আরো কি যেন বলছি না না আচ্ছা কেন সবগুলোই একই নাম। আচ্ছা, তো এখন এরপরে আমরা আসলাম যে আমরা এই রিয়েল অর্থাৎ V1 আর V2 এদের ভিতরে যে ডিফারেন্সটা, চেঞ্জটা ডেল্টা V, এটা কি হবে রিয়েল লাইফে করা হয় সেটার প্রসেসটা দেখছি। যে আর একটা হলো এই ডেল্টা, এটা কিভাবে চেঞ্জ করা হয় সেটাও আমরা দেখছি। এটা চেঞ্জ করতে পারলে আমরা পিটাকে চেঞ্জ করতে পারবো, আর এটাকে চেঞ্জ করতে পারলে আমরা কিউটাকে চেঞ্জ করতে পারবো। এই দুটো প্রসেসে আমরা দেখছি। তাছাড়া আমরা আলোচনা করছি যে গ্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজের ড্রপ দিয়ে কম্পেনসেশন করা, অর্থাৎ একটা লাইনের ভিতরে আমাদের ইম্পিডেন্স থাকে, এখানে V1, এখানে হলো V2, এখানে হলো Z1। যখনই আমাদের কারেন্ট ফ্লো করে, কারেন্ট না ফ্লো করলে দুটোই সমান। যখন কারেন্ট থাকবে না, এই কারেন্টটা হলো ধরো আই কারেন্ট, লোড কারেন্ট আই। যখন এটা জিরো, তখন তোমার V1 আর V2 সমান হবে। কিন্তু যখনই আইটা জিরো থাকবে না, তখন এই দুটাও সমান হবে না, তাই তো? কি জন্য সমান হবে না? কি হলো? আমি বললাম যখন আইটা জিরো নয়, তখন এইটা সমান হবে না। কি জন্য সমান হবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? আচ্ছা, তার আগে বলো, যখন যেটা জিরো তখন যে সমান হবে সেটা বলো, সেটা কি হবে? হ্যাঁ, সিম্পল ইকুয়েশন থেকে তোমাদের আসতেছে। আমাদের V1 equal to কি? V2 plus IL Z1। এখন IL টা 0 বসাই দাও, তাহলে দুটো সমান হয়ে যাবে। হ্যাঁ, সেটাই মেইন কথা হলো আইটা না থাকলে ড্রপটাও 0 হয়ে যাবে, তখন দুটো উল্টেতে সমান হয়ে যাবে। আর আইটা থাকলেই ড্রপটা অ্যাড হবে, অ্যাড হলেই তখন আই দুটো সমান হবে। এই সিম্পল কথাটা বলতে বোঝো না। তো এখন আমাদের যে ইয়ে করতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে যেটা করতে হবে, যে দুটোকে সমান করতে হবে। এখন সমান করার জন্য আমরা ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার ইউজ করি। এখন এই ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারটা বললাম যে দুই ধরনের অপারেশন, দুই ধরনের, একটা হলো অনলোড আর একটা হলো অফলোড। অফলোডে কি করা হয় এবং কখন করা হয়?
হ্যাঁ বলো দেখি, তুমি বলো দেখি। তখন অফলোড ট্যাপ চেঞ্জকে ইউজ করা হয়, আর তখন হলো অনলোডটা। হ্যাঁ, কে বলতে হবে? স্যার ইন ফ্রিকুয়েন্ট চেঞ্জ যদি না হয়, মানে চেঞ্জ যদি ফ্রিকুয়েন্ট হয় তখন স্যার অফ করতে পারে। আর ফ্রিকুয়েন্টলি যখন ভোল্টেজ চেঞ্জ হয়ে যায় তখন স্যার ডেফিনেটলি আমরা লোডে আছে। হ্যাঁ, তো কি বলে সেটা কি উদাহরণ দিলাম? কখন আমাদের ইন ফ্রিকুয়েন্ট চেঞ্জ করা দরকার হবে আর কখন ফ্রিকুয়েন্ট? কে বলতে হবে? আমার তো এই কোর্সটা পড়া হয় বৃথা হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, এতগুলো জিনিস, এতগুলো এক্সাম্পল দিয়ে আমি বলো দেখি। হ্যাঁ, কখন এটা ইউজ করা হবে, কখন এটা ইউজ করা হবে। আচ্ছা, ক্লাসে না থাকলেও রেকর্ড তো পাইছো, বা সামনে এক্সাম তো আসতেছে, প্রিপারেশন তো নিতে হচ্ছে। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে, এটা থেকে একটা থাকবে, তোমাদের আনব্যালেন্স কল থেকে একটা বা দুটো থাকবে, তারপরে তোমাদের প্রোটেকশন থেকে একটা থাকবে, পুরো একটা থাকবে। এইগুলো তোমাদের তো আমি বলে গেছি অনেক আগে, ওই যে অনলাইনে দেখি রাতের বেলা একজন ক্লাস নিলাম, সেদিন আমি এগুলো সব বলে গেছি। ওখান থেকে কি থাকবে সেটা বলে গেছি। তো এবং প্রত্যেকটা কোশ্চেনে মিনিমাম এ আর বি থাকবে। এতে ধরো ওই ধরনের ছোটখাটো ডেরিভেশন থিওরিটিক্যাল কোশ্চেন, আর বিটা হলো প্রবলেম সলভ। তো কখনো কখনো দুটাই হলো থিওরিটিক্যাল থাকতে পারে। তো এইভাবে তোমাদের মোটামুটি যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা পুরোটাই কভার করা, এই জন্য কোনটা বাদ দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা থেকেই কোশ্চেন কিছু না কিছু হবে, এই জন্য পুরোটাই করতে হবে। আমাদের 23 তারিখে এক্সাম নাকি? ইয়ে কি বললাম না, তার আগে কি এক্সাম? 23 তারিখ কি মানডে না? মানডে তো তার আগে 2 দিন বন্ধ আছে নাকি? স্টার্টিং বন্ধ হয়ে গেছে মোটামুটি। এই জন্য ওটা রেখে দিছো? হ্যাঁ, তখন করবো। আচ্ছা, এখন এই যে ট্যাপিং ট্রান্সফরমারে আমি বলছিলাম যে এক সাইডে ট্যাপিং করা থাকে, এবং এই ট্যাপিং যখন আমরা চেঞ্জ করব তাহলে আমাদের যে ভোল্টেজ যেটা সেটাও চেঞ্জ হয়ে যাবে। এটাই হলো ট্যাপিং ট্রান্সফরমারের মূল প্রিন্সিপাল। তো এত দেরি হলো কেন? কাজ করে ক্লাসে আসবে না ক্লাস শেষ করে কাজটা করবে, কোনটা? হ্যাঁ, আচ্ছা স্যার উদাহরণটা স্যার দিলে এই যে এখানেই বলা আছে যে যখন আমাদের ইনফ্রিকুয়েন্ট আমাদের ইয়ে চেঞ্জ হয়, মানে লোডগুলো চেঞ্জ হয়। আমি সেটা একটা উদাহরণ দিচ্ছিলাম যে উইন্টার সিজন আর সামার সিজন, দুই সিজনের ভিতরে যে লোডের অনেক ভেরিয়েশন। যে উইন্টারে তোমাদের এসি চলে না, পাঙ্খা ঘুরে না, তো এই জন্য আরো অনেক কিছু কারণে তোমাদের ইয়ে কম হয়, কি বলে লোডের অ্যামাউন্টটা কমে যায়। সামারে এসে আমাদের ইলেকট্রিসিটি বিল 3-4 গুণ বেড়ে যায়। এই কারণে যে লোডটা বাড়ে আমাদের ইলেকট্রিসিটি বিলটাও বাড়ে। এখন বিশেষ করে রিমোট এরিয়াতে আমাদের বারবার ওই মানে অটো কন্ট্রোলার যেটা লাগায় যে অনলোড ট্যাপ চেঞ্জিং করা হয়, সেই অ্যারেঞ্জমেন্টে না গিয়ে সিম্পল একদম সাদামাটা হলো ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার ওখানে বসা হয়, আর ম্যানুয়ালি এই ট্যাপিংটা হলো ম্যানুয়ালি চেঞ্জ করা। আমরা ল্যাবের ভিতরে অটো ট্রান্সফরমার ইউজ করি, এই রং করে ঘুরে আবার হলো ভোল্টেজগুলো চেঞ্জ করি, ওটা ম্যানুয়ালি করি। তো ওখানেও আমরা মেইনলি ট্যাপ চেঞ্জ করতেছি, ট্যাপ চেঞ্জ করে আমরা মানে ভোল্টেজটাকে ভেরি করতেছি।
আউটপুটের ভোল্টেজটাকে ভ্যারি করতেছে। তো এখন যেগুলা আমরা বলে উইন্টার আর সামার, এখন উইন্টারে আসার আগে আগে আমাদের সামারের যে ভোল্টেজের সেটিং যেখানে ছিল সেটা চেঞ্জ করে যে উইন্টারে কত লোড হতে পারে এটা একটা আইডিয়া করে না নিয়ে, বা ওদের যে স্ট্যাটিস্টিক্স থাকে, ওদের যে আগে যে হিস্ট্রি থাকে, ওই হিস্ট্রি থেকে ওরা বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে সারা উইন্টার যাবো মোটামুটি এই অ্যামাউন্ট লোড থাকে। আর সেই অনুসারে ভোল্টেজ ড্রপ কতখানি হতে পারে, সেই অনুসারে আমার ভোল্টেজ ট্যাপ চেঞ্জ করতে বুস্ট করা হবে, অর্থাৎ কতখানি বাড়াতে হবে সেটা যে অপারেটর থাকে ওখানে তার মোটামুটি একটা আইডিয়া থাকে, ওই অনুসারে সে একটা ট্যাপিং এরিয়া সেট করে দেবে। আর সেট করার জন্য যেহেতু এটা অফ লোড, এই জন্য লোডটাকে হলো অফ করে দেবে, সুইচটাকে আগে অফ করে না দিয়ে তারপরে ওই সেটিংয়ে নিয়ে রাখে তারপরে আবার অন করে দেবে। এটাই হলো অফ লোড ট্যাপিং। তো এটাই আর একটা উদাহরণ বলছিলাম যে আমাদের ডে টাইম এবং নাইট টাইমের ভিতরে লোডেরও ভেরিয়েশন হয়। ডে টাইমে আমাদের বাসা বাড়িতে খুব কম লোকই থাকে, সবাই অফিস আদালত যায়, স্কুলে যায়। তো এই জন্য বাসার লোডটা হলো রেসিডেন্সিয়াল এরিয়ার লোডটা কম হয়, কিন্তু অন্যদিকে মার্কেট খোলা থাকে, অফিস আদালত খোলা থাকে, এই জন্য কমার্শিয়াল এরিয়াগুলোতে আবার লোডটা অনেক বেড়ে যায়। তো এখন আবার রাতের বেলা তার উল্টাটা করে, কমার্শিয়াল এরিয়াতে কম, আবার রেসিডেন্সিয়াল এরিয়াতে বেড়ে যাবে, সবাই বাসা বাড়িতে ফিরে। তখন তোমাদের ডিপেন্ডিং অন লোকেশন, কোন এরিয়াতে, রেসিডেন্সিয়াল এরিয়া বা কমার্শিয়াল এরিয়া, তখন আমাদের যেহেতু লোডের ভেরিয়েশন হচ্ছে তখনও ট্যাপ চেঞ্জিং করা দরকার। এখন এই ট্যাপ চেঞ্জিংটা যদি আমি করি, অফ করে দিয়ে করি, অফ লোডে করি, তাহলে সমস্যাটা যেটা হবে যে বারবার আমাকে অফ করতে হবে। এটা ওই কমার্শিয়াল এরিয়াতে বা ভিআইপি এরিয়াতে এটা এরা টলারেট করবে, বুঝতে পারছো? বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে আরো টলারেট করবে, কারণ ওখানকার সামান্যতম ভোল্টেজের ইন্টারাপশনের কারণে ওদের প্রোডাকশনে অনেক লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য ওখানে তোমাদের অন লোড ট্যাপ চেঞ্জিং এর দরকার। অন লোড ট্যাপ চেঞ্জিং করা হয় কি, ওখানে একটা অটোমেটিক কন্ট্রোলার লাগানো, সে সারাক্ষণে লোডেরও সে ইয়াটা মনিটর করতেছে, আর এই লোডের কারণে ভোল্টেজ ড্রপ কতখানি হচ্ছে সেটাও মনিটর করতেছে। এবং তোমাদের যে আমাদের সেট ভোল্টেজ আমরা বলি, সবসময় কন্ট্রোল করে, তোমাদের কন্ট্রোল করছো কিনা জানি না, এখানে আমাদের ইয়েটা থাকলো ডিএস অর্থাৎ প্ল্যান্ট ট্রান্সফার ফাংশন, এখানে হলো আমাদের আউটপুটটা থাকলো, আর এখান থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়, নিয়ে গিয়ে আবার ইনপুটে দেওয়া হয়, আর এটাকে আমরা রেফারেন্স বলি। আর প্লাস এটা হলো মাইনাস ফিডব্যাক সিগন্যাল, এটাকে ফিডব্যাক সিগন্যাল বলা হয়। আচ্ছা, আর এইটা রেফারেন্সটা এখানে আসছে, এখানে রেফারেন্সটা আসছে, আর এখানে হলো আউটপুট। এটাই হলো আমাদের, এবং এখানে আমাদের একটা কন্ট্রোলার লাগানো হয়, জিসি বলি আমরা, কন্ট্রোলার ট্রান্সফার ফাংশন। এখন উইদাউট কন্ট্রোলে এইটা থাকে না, এটা না থাকলে আমরা দেখতে পাবো যে আমাদের এই রেফারেন্স এবং এই আউটপুটের ভিতরে কিছু একটা চেঞ্জ। এখন এই চেঞ্জটাকে, অর্থাৎ আমি রেফারেন্সটা মানে কি, আমি যেটা চাই, আর আউটপুট হলো যেটা আমি পাচ্ছি। এখন আমার টার্গেট থাকবে আমি যেটা চাবো সেটাই পাবো, অর্থাৎ আমাদের আউটপুটটা এই রেফারেন্সের সমানই হবে, আমি যা চাবো সেটাই পাবো, এটাই হলো আমার টার্গেট। আমি এখন কন্ট্রোল পড়াচ্ছি তোমাদের, চলো পাওয়ার সিস্টেম বাদ দিয়ে
এখন এটাকে করার জন্যই আমার হলো এখানে একটা কন্ট্রোলার লাগাতে হবে। যে করবে কি, সে সব সময় দেখবে যে আমি যা চাচ্ছি তা পাচ্ছি কিনা। এখন আমি যা চাচ্ছি তা পাচ্ছি, সেটার অর্থটা কি? আমার যে রেফারেন্স মাইনাস আউটপুট, এটা ইকুয়াল টু 0 হতে হবে। এখন যদি হ্যাঁ, এখন যদি 0 না হয় তাহলে আমার চাওয়া আর পাওয়ার ভিতরে এক হলো না। তখনই আমার হলো একটা কন্ট্রোলার দরকার হবে, ডিসি। সে হলো তখন একটা অ্যাকশন নেবে, যে এইটা যদি আমাদের পজিটিভ হয় তখন কি অ্যাকশন নেবে, নেগেটিভ হলে কি অ্যাকশন নেবে। নন জিরো হওয়ার অর্থ কি? হয় বেড়ে যাবে না কমে যাবে, ডিফারেন্সটা। তো তখন অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ হবে। পজিটিভ হলে তাহলে আমাদের পজিটিভ হওয়ার অর্থটা কি? যে আউটপুটটা কম। পজিটিভ হওয়ার অর্থ হলো আউটপুটটা কম। আউটপুটটা কম হলে আউটপুটটা এখন বাড়াতে হবে। আর নেগেটিভ হওয়ার অর্থ হলো যে আউটপুটটা এখন বেড়ে গেছে, বেশি হয়ে গেছে, ওটা কমাতে হবে। হ্যাঁ, ভালো কেমন করে হবে? আচ্ছা, আমি ধরো চাচ্ছি এখন 220 ভোল্ট, ওটাই তো আমাদের ইলেকট্রিক্যালের জন্য ওটাই খারাপ। আমি 220 চাচ্ছি কিন্তু হয়ে গেছে 250, এটা ভালো না খারাপ? বলো, এটা অনেকের জন্য ভালো। ওটা ভালো না বেশি খারাপ? বলো। তাহলে সবসময় বেশি পাওয়াটাও ভালো না। তো আমাদের দরকার হবে যে আমি 220-এ সেট করছি, 220-ই চাই। এর যে সামান্য 221 হলেও সেটাকে কমাই নিয়ে আসবে, আবার 19 হলেও বাড়াই দিয়ে ওই 220 বানাবো। এখন ওইটাই করা হয় একটা কন্ট্রোলার দিয়ে। এই কন্ট্রোলারে লাগানো থাকে হলো ওইটা হচ্ছে যে কাজ করা, যে অটোমেটিক এটা বাড়া কমাটা করছে। এখন বাড়া কমাটা করতে হলে কি করতে হবে? ওই আমাদের ট্যাপ চেঞ্জ করতে হবে। এখন সেটা ম্যানুয়ালি না করে কন্ট্রোলার দিয়েই হলো সে কমাবার। বুঝতে পারছো? ওটাকে বলা হয় যে অন লোড ট্যাপ চেঞ্জ। এটাতে সুবিধা যেটা বললাম যে 220-এর জায়গায় 221 হলেও সে আবার সাথে সাথেই এটা কমায় ওই বিষয় নামায় নিয়ে আসবে। তো এখন এইটাই আমরা বললাম যে কন্ট্রোলার দিয়ে করি। তাতে করে আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখি যে আমাদের লোড সবসময় চেঞ্জ হচ্ছে, সব সময় সব জায়গাতেই লোড চেঞ্জ হচ্ছে। এই যে ক্লাসে ঢোকার পরে আমি এটা অন করলাম, এসিটা অন করলাম, লোডে চেঞ্জ হলো না? ক্লাস শেষে আবার এটা অফ করে দিলাম, আবার লোডে চেঞ্জ হবে। হ্যাঁ, লোডের চেঞ্জ মানে কি? ওই কারেন্টের চেঞ্জ। আর কারেন্টের চেঞ্জ হলে আবার ভোল্টেজেরও চেঞ্জ হবে। লোডের চেঞ্জ সব সময় হচ্ছে। আর এটাকে যদি আমি এখন এই লোড চেঞ্জের কারণে যদি আমি ভোল্টেজটাকেও কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে এই কন্ট্রোলার, ওটা অটোমেটিক কন্ট্রোলার ওটা লাগবে, ওখানে তোমার ম্যানুয়ালি হবে না। তো এখানে এই জন্যই বলা হয় যে অন লোড ট্যাপ চেঞ্জারটাই আমরা সাধারণত সবসময় ইউজ করি। কিন্তু যখন রিমোট এরিয়ায় তখন আর লোকজন অত পয়সা খরচ করতে চায় না, তখন হলো যত কম খরচে চালানো যায়। ওদের জন্য এই 220-এর জায়গায় যদি 200 নামিয়ে আসে, কি আছে? আবার যদি ভোল্টেজ বাড়াই যদি 240 হয়, টাকা চলবে। ওদের তো আর অত সফিস্টিকেটেড মানে ইন্ডাস্ট্রিও নাই, অথবা ইয়েও নাই, কাস্টমারদেরকে ওরা অতটা কেয়ার করে। আর যে লোডশেডিংয়ের দরকার আছে, ঠিক আছে, ওখানে 1 ঘন্টা লোডশেডিং দিয়ে আসে, কিন্তু বিএনপি এটা ঠিক আছে। এইটাই তো করা হয় আমাদের দেশে, গরিব দেশে এটাই করা হয়। যত যাত্রায় গরিবের মধ্যেই যায়। আচ্ছা, তো এই হলো এখন এই যে ট্যাপ সেটিং এ কতটা সেট করতে হবে সেটার একটা ডেরিভেশন আমি দেখা দিয়েছিলাম। এই ডেরিভেশনটা দেখা দিয়েছিলাম এবং তারপরে এই ডেরিভেশনটা ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করছিলাম।
তো ওখানে আমার টিএস মেইনলি ওখানে টিএস এবং টিআর এর ভ্যালুটা সেন্ডিং এন্ডের ট্রান্সফরমারের ট্যাপ সেটিং কততে করতে হবে, রিসিভিং এন্ডের কততে করতে হবে। যদি আমি দুটো ভোল্টেজ সমান পেতে চাই, সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ড দুটো যদি সমান পেতে চাই, এই আমার এই প্রবলেমটাতে ছিল যে আমি সেন্ডিং এন্ডে পাঠাচ্ছি 23 কেভি, আবার লোড এন্ডে ওই 23 কেভি চাই। আমি সেন্ডিং এন্ডে পাঠাচ্ছি 23 কেভি, আবার লোড এন্ডেও ওই 23 কেভি চাই। তাহলে আমার ট্যাপ সেটিং কত করতে হবে, তো সেটাই ক্যালকুলেশন করে বের করা। সেই ক্যালকুলেশনটাই আমি এখানে দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনের ভিতরে আমাদের এটা হলো ট্যাপ সেটিং এর ফর্মুলা। এখানে আর এক্স এটা লাইনের ইম্পিডেন্স, এই যে লাইনের ইম্পিডেন্স সেটা দেওয়া আছে, তো ওটা দেওয়া আছে। এখন আমি চাচ্ছি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হবে। লোড কতখানি আছে সেটাও পি আর কিউ এর ভ্যালু দেওয়া আছে। পি আর কিউ এর ভ্যালু যেটা লোডের যে ইনফরমেশন আছে ওখান থেকে আমি এটা বার করলাম। বার করে তারপরে এখানে আমাদের কি কি দরকার, আর এবং এক্স দরকার, পি এবং কিউ দরকার, আর V1 এবং V2 দরকার। তো আর এবং এক্স তো শুরুতেই দেওয়া আছে, তো লাইনের এই ইম্পিডেন্স। তারপরে পি আর কিউ এটাও দেওয়া আছে, লোডের এই পাওয়ারটা নিচ্ছে। এখন প্রশ্ন হলো যে তোমার ট্যাপ সেটিং এখানে একটা ট্রান্সফরমার বসাবে, এখানে একটা ট্রান্সফরমার হবে, এইটা ট্যাপ সেটিং কত হলে আমার এই দুটো ভোল্টেজ সমান হবে, এটা তুমি বুঝবে। এখন সেখানে আমাদের দরকার হলো V1 ড্যাশ এবং V2 ড্যাশ, এই দুটোই আমি সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার অর্থ এটা রেশিওটা 1 হয়ে যাবে, সেই রেশিওটা 1। যদি আমি দুটোই সমান চাই তাহলে অলওয়েজ অন, আর যদি সমান না চাই, যদি আমি অন্য একটা ভ্যালু চাই তাহলে সমান হবে না। সমানে চাওয়া হচ্ছে, হ্যাঁ। কোথাও দিকে এভাবে আসতে পারে যে আমরা যেটা দিচ্ছি দ্বিগুণ যাতে পাই, এরকম মানে দ্বিগুণ কিন্তু চায় প্যাঁচা করে তো আমাদের সাথে প্রবলেমটা থাকবে প্র্যাকটিক্যাল রিলেটেড, একটা এমনি আনপ্র্যাকটিক্যাল একটা জিনিস নিয়ে আমাদের ইয়ে করতে হবে। এখন V1 এবং V2 দুটাই হলো আমাদের 230 মানে ফেজ ভোল্টেজ। এই যে সোর্স ভোল্টেজ আর লোড ভোল্টেজ রেফার টু হাই ভোল্টেজ সাইড আমাদের 230 ওভার √3। এখন ওই ভ্যালুটাই আমি এখন এখানে বসাই দিচ্ছি। তারপরে টিএস ক্যালকুলেট করলাম, আর টিআরটা হলো 1/TS। টিএস টা যখন বের হলো তখন হলো টিআরটা বের করা তখন দিয়েছি। এরপরে আমরা আসছি হলো অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে লোডের যে ভোল্টেজটা 23 কেভি, হ্যাঁ, আর সেন্ডিং এর রিসিভিং এর ভোল্টেজ 23 কেভি। হ্যাঁ। তো সেটা যদি ভিডিও থাকে ভিডিও থাকলে তখন সেই অনুসারে চেঞ্জ হবে। তাহলে কিভাবে চেঞ্জ হয়ে যায় একটু দিয়ে ওই যে ইয়ে কি বলে ওর নাম, তখন তোমাদের এইটা হলো তোমাদের সেন্ডিং, এটা হলো সেন্ডিং এন্ড ভোল্টেজের রিলেশন এই পাঁচটা, আর এটা হলো রিসিভিং এন্ড ভোল্টেজের রিলেশন। এখন আমি কত পাঠাচ্ছি, এখন এখানে হলো 23 কেভি, আর চাচ্ছি হলো এখানে 23 কেভি। এখন তুমি যে বলতেছো এখানে যদি অন্য কিছু চাই, এটা কোন স্যার দেওয়া প্রশ্নে যে রিসিভিং ট্রান্সফরমারের রিসিভিং এর 23 কেভি, হ্যাঁ, আর লোডের 23 কেভি। হ্যাঁ, আর বলছি স্যার ট্রান্সফরমারের 23 কেভি ঠিক আছে, লোড যদি আমি ভিন্ন চালাই হ্যাঁ। তখন স্যার কি হবে? আচ্ছা এখন তুমি বলো কত চাও? স্যার ধরেন 30 কেভি নিলাম, 30, এখানে একটা 30 দিয়ে হিসাব করো। তাহলে স্যার ট্রান্সফরমারের 23 কেভি আছে। কোন 30 ট্রান্সফরমার? স্যার আমি বলছি ট্রান্সফরমার এবং লোড মানে সমান হবে না।
ট্রান্সফরমার রিসিভিং এন্ড ঠিক আছে আর লোডটা সমান হবে না। ও আচ্ছা, এখন 23 এর জায়গা যদি 30 হয়, লোডে 30 হবে আর ট্রান্সফরমার 23 আছে। মোট কথা এটা তুমি এখন 23 ধরে করো আর এটা হলো 30 ধরে করো, রাইট? তাহলে স্যার রিসিভিং এন্ড আর লোড সবসময় সমান হয়ে যাবে। রিসিভিং এন্ড এবং লোড, না না না, তোমার তো ভিন্ন করে তুমি হিসাব করতেছো। না এটা হচ্ছে স্যার 23 ধরে করতেছে। সেন্ডিং এন্ড 23, রিসিভিং এন্ড 23। আমি পেতে চাই, আমি ওটা হলো আমার ডিজায়ার, ওটা আমার চাওয়া, ওটা আমি পেতে চাই, তখন হলো ওই হিসাব। এখন এখন আমার এখানে এই প্রশ্ন যেটা ছিল, এখানে 23, এখানেও আমি এটা 23 পেতে চাই, তাহলে এই টি আর এর ভ্যালু কত হবে, এই টি আর এর ভ্যালু কত হবে এটা দিয়ে বের করো, আর এই টি এস এর ভ্যালু কত হবে এটা দিয়ে বের করো। এটাই হলো প্রশ্ন। এখন তুমি বলতেছো যে এটা 23 বলতে অন্য কিছু বসাও, অসুবিধা কি? তখন স্যার ওইটা V1 আর V2 যে ছিল, ওই যে 1 ছিল, এটা আর 1 হবে না তখন। কোনটা? এটা ইকুয়াল টু, আচ্ছা এটা একটু 1 ছিল না, এটা দুটোই সমান। এটা অ্যাজাম্পশন ধরা হচ্ছে, ওই অ্যাজাম্পশন ধরেই করো, অসুবিধা কি? হ্যাঁ, যদি ওইখানে প্লেন ধরি সুইমিং করি যদি 30 পাবে তাহলে মাত্র 7 ডিভাইস পাচ্ছে তোমরা এর বেশি করবে না আপনি কাজ বেশি করবে না ধরতে পারবে এই ঘোড়া থেকে আসে এটা শুনলে সাইডে প্লেন করবে না এখন এই ভোল্টেজটা তুমি বলতেছো যে তুমি অলওয়েজ মনে করতেছো যে এটা অলওয়েজ লেস দ্যান V1, এটা বলতেছো তো, কিন্তু এটা সবসময় ট্রু না, এটা ডিপেন্ড করবে লোডের নেচারের উপরে। এটা ট্রু হলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় তখন এটা বেড়ে যাবে, উল্টা হবে। স্যার সমানে বেশ কতটা ট্যাঙ্কের দিকে সবসময় তো টিএস ইনপুট টিএস সবসময় পরি বুঝে হবে। হ্যাঁ, কারণ ওটা জন্য তো আমি চাচ্ছি ওটা, ওটাই চাওয়া হয়, কিন্তু মানে অটো ট্রান্সফরমার বলতে চাই, মানে অনলোড ট্রান্সফরমার যে কন্ট্রোলার দিয়ে ওটাই করা। যে পাওয়ার ফ্যাক্টর যাই হোক না কেন, লোডের ভ্যালু যাই হোক না কেন, কন্ট্রোলার সে অটোমেটিক ওটা সেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সমান করে দেবে। তারপরে টিএস ইনপুট টিএস সমান হবে। মানে ওটা তো ওটা তোমাদের এখানকার যে ক্যালকুলেশন, ডিপেন্ড করে স্যার একটা টিএস হ্যাঁ ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু কন্ট্রোলারের যেটা সেটা সে এই হিসাব দেবে কিনা, তার কারণ ওখানে তো সে জাস্ট আউটপুট দেখবে আর হলো ইনপুটটা দেখবে, মানে দেখবে রিজাল্ট ভ্যালুটা দেখবে। তো এখানে কি ধরনের করা হয়, অ্যারেঞ্জমেন্ট করা হয়, এক্স্যাক্টলি এই হিসাবটা করা হয় কিনা ওটা আমাকে খুঁজে দেখতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা আসলাম হলো বুস্টার ট্রান্সফরমার দিয়ে কিভাবে রেগুলেটিং ট্রান্সফরমার অথবা বুস্টার ট্রান্সফরমার এটা ইউজ করে ক্যাপচারকে ট্রান্সফরমার বাদ দিয়ে যদি আমরা এই ট্রান্সফরমার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ম্যাগনিটিউডে কীভাবে চেঞ্জ করি এবং অ্যাঙ্গেলে কীভাবে চেঞ্জ করি। এখন বুস্টার ট্রান্সফরমারে একটা হলো সিরিজ পার্ট থাকে, একটা হলো প্যারালাল পার্ট থাকে। সিরিজ পার্টটা যেমন সিরিজে লাগানো হচ্ছে আর প্যারালাল পার্টটা প্যারালাল, এই ধরনের একটা সিরিজ পার্ট থাকে, একটা প্যারালাল পার্ট, একটা হলো সিরিজ পার্ট। তো সিরিজের নাম তো সিরিজ ট্রান্সফরমারই, আর প্যারালালের নাম হলো এক্সাইটিং ট্রান্সফরমার। এখন যদি আমাদের ভোল্টেজ ম্যাগনিটিউড চেঞ্জ করা দরকার হয়, তখন হলো কানেকশনের অ্যারেঞ্জমেন্ট এই হবে। তো প্রত্যেকটা ফেজে, এটা এ ফেজের কথা দেখানো হয়েছে, প্রত্যেকটা ফেজে এই ধরনের আমাদের কানেকশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। যে এখানে ফেজ ভোল্টেজটা নিচ্ছি আমি, নিয়ে এটা সেকেন্ডারি থেকে
সেকেন্ডারির আউটপুটটা আবার এই ট্রান্সফরমারের মাধ্যমে এই লাইনে আবার আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এখানকার ভোল্টেজটা চেঞ্জ করতেছি। তার কারণ এই ভোল্টেজটা ইকুয়াল টু এই VAN প্লাস ডেল্টা VAN, প্লাস অথবা মাইনাস। এখন আমি প্লাস ধরেই যদি করি তখন এটা এখন মাইনাস করতে হলে আমার জাস্ট এখন এখানকার সেটিংটা এখানে আছে, টুতে লাগানো আছে, এটাই যদি আমি এখন এখানে লাগাই দিই তাহলে মাইনাস হয়ে যাবে। তাই জন্য আমি এখানে প্লাস মাইনাস নিতে পারি, তাহলে আমি ভোল্টেজ বাড়াতেও পারতেছি, কমাতেও পারতেছি। আর যদি আমার অ্যাঙ্গেল চেঞ্জ করার দরকার হয় তখন হলো আমাদের কানেকশনের অ্যারেঞ্জমেন্টটা, এই জন্য বললাম এখানে VA, এটা হলো এই। আচ্ছা, তো এখন যদি অ্যাঙ্গেল চেঞ্জ করার দরকার হয় তখন হলো আমাদের কানেকশনের অ্যারেঞ্জমেন্টটা এই হবে। অর্থাৎ তোমাদের সিরিজ ট্রান্সফরমারটা যে লাইনের সাথে থাকবে, এক্সাইটিং ট্রান্সফরমারটা ওটারই ফেজ ভোল্টেজের সাথে না দিয়ে আমি অন্য দুটার হলো লাইন ভোল্টেজের সাথে অ্যাড করব। আগে ছিল এটারই ফেজ ভোল্টেজের সাথে VAN, এই দেখো আগেরটা ছিল VAN। এখন এটাকে না দিয়ে এখন অন্য দুটা লাইনের ইয়ের সাথে লাইন ভোল্টেজের সাথে কানেকশন দেওয়া। এখন দিলে পরে আমাদের কি হবে, কি চেঞ্জটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে VBC একটা পার্ট আমরা নিচ্ছি এখানে এখানকার ইনপুটটা যদি VBC হয়, আউটপুটটা প্রপোর্শনাল তো এটা হবে। অর্থাৎ এটারই একটা পার্ট, অল্প একটু পার্ট আমি নিচ্ছি, নিয়ে দিয়ে এই ভোল্টেজটাকে দিচ্ছি আবার এখানে। দিলে পরে আমাদের কি চেঞ্জটা হবে সেটা আমরা ভেক্টর ডায়াগ্রামে দেখাচ্ছি। ভেক্টর ডায়াগ্রামে সেটাই আমরা দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি যে আমরা VBC আমাদের পুরো হলো VAN, VBN, VCN। আর VBC বের করতে হলে VBC মানে VN মাইনাস CN, আর VN তো এই পাশে আছে, CN টা কেমন মাইনাস, এই পাশে প্লাস CN, মাইনাস CN হলো নিচের দিকে। এই দুটো যদি অ্যাড করি তাহলে সেটাই হলো VBC। এন্ড VBC রে একটা পার্ট নিচ্ছি, নিয়ে দিয়ে আমি অ্যাড করতেছি এই VAN এর সাথে। তো তার ধরুন এখন অ্যাডিশনটা হচ্ছে আগের অ্যাডিশনটা ছিল ইন ফেজ, এই অ্যাডিশনটা ছিল ইন ফেজ। যার ধরুন ইন ফেজ হওয়ার অর্থ হলো এইটার অ্যাঙ্গেল, এইটার অ্যাঙ্গেল, এইটার অ্যাঙ্গেল আর এইটার অ্যাঙ্গেল, তিনটারই অ্যাঙ্গেল সমান। যার ধরুন আমি ডাইরেক্টলি অ্যাড করতে পারতেছিলাম, অর্থাৎ VAN প্লাস ডেল্টা VAN, তিনটারই অ্যাঙ্গেল হলো সমান, একই অ্যাঙ্গেল, যার ধরুন আমি ডাইরেক্টলি অ্যাড করতেছি। কিন্তু এখন যে এডিশনটা হচ্ছে আমাদের VAN প্রাইম VAN প্লাস ডেল্টা VBC, এইগুলা হলো অ্যাঙ্গেলগুলো এখন সমান নয়। তার কারণ VAN টা এই পাশে, VBC টা হলো এই পাশে 90 ডিগ্রিতে। যার ধরুন এদের রেজাল্টেন্ট যেটা সেটা হলো এই পাশে, এটাই হলো VAN। এখন এটা কিভাবে পাবো, যে তোমার এটা হলো এই দুটো হলো ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। করলে পরে এখন আমি দেখতেছি যে VAN এর যে আমাদের একটা ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলটা হলো সরি আলফা। আগে ছিল এটার অ্যাঙ্গেলটা ছিল 0, এটার অ্যাঙ্গেলটা ছিল হলো এখানে আমাদের ভোল্টেজ একটা অ্যাঙ্গেলটা ছিল 0, এখন হয়ে গেল সেই অ্যাঙ্গেলটা আলফা। তার মানে অ্যাঙ্গেলের ভিতরে আমরা একটা চেঞ্জ নিয়ে আসতে পারলাম।
এখন এই অ্যাঙ্গেলের চেঞ্জের কারণে আমার পাওয়ারটা রিয়েল পাওয়ারটা চেঞ্জ হবে, এটাই হলো মূল কথা। আচ্ছা, তো আমরা সুইফটে আসবো, আর রিমেইনিং যে পার্টটা আছে সেটাতে যাই। এখন আমাদের আসলো তোমাদের প্রোটেকশনের পার্ট। এখন প্রোটেকশনের পার্টে দুটা আমাদের ইয়ে, একটা হলো উপরে স্যার একদম উপরে না? একটা হচ্ছিল আমাদের সিলেকশন থেকে দুটো অপশন দেওয়া হয়েছে। এখান থেকে আসে। স্যার প্রোটেকশন থেকে স্যার থিওরিও আসবে না। এখানে আমরা এই লেকচার 16-এ আমরা মেইনলি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার এবং রিলে নিয়ে কথা বলছি, ডিফারেন্ট টাইপস অফ রিলে নিয়ে কথা বলছি। আর 17-এ এসে আমাদের সার্কিট ব্রেকার নিয়ে কথা বলছি। আমাদের বলছি যে প্রোটেকশন সিস্টেমের তিনটে মেইন কম্পোনেন্ট, একটা হলো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, রিলে আর সার্কিট ব্রেকার। 16-এর ভিতরে আমরা এই দুটো নিয়ে কথা বলছি। এই দুটোর ভিতরে এইটা তো অল্প একটু পার্ট, যে এটা হলো সিটি আর পিটি, যেটা পটেনশিয়াল ট্রান্সফর্মার, অর্থাৎ একটা প্রোটেকশন সিস্টেমে কি থাকে এই সিটি বা পিটি, এখানকার এই রিলে আর এই সার্কিট ব্রেকার। তোমাদের যে অ্যাকচুয়াল কারেন্ট যেটা যাচ্ছে সেটারই একটা অল্প একটু পার্ট নিয়ে আমাদের রিলেতে দেওয়া হবে। যে রিলে এখন ডিসাইড করবে যে এই কারেন্টটা যে সেট লেভেলের চেয়ে বেশি না কম। যদি কম থাকে তাহলে সে স্লিপিং মোডে থাকবে, কিছুই করবে না, হ্যাপি অবস্থায় থাকবে। কিন্তু যখনই বেশি হয়ে যাবে তখনই হলো সে অ্যাকশনে যাবে। তো অ্যাকশনে যাওয়ার অর্থ কি, এখন যে সার্কিট ব্রেকার যে স্লিপিং মোডে ছিল ওকে একটু চালাই দেবে, যে তুমি এখন একটু সার্কিটটা প্রোটেকশনের ব্যবস্থা করো। তো সহনশীলতা এই জায়গাটা টিপ করে দেবে, টিপ করার অর্থ ওপেন করে দেবে। স্যার মাঝে মাঝে যে ভ্যাং করার শব্দ হয় স্যার, এগুলো তো স্যার সার্কিট ব্রেকারটা পুড়ে গেছে না? পুড়ে দেওয়া না, ওটা সার্কিট ব্রেকারটা মানে ট্রিপ করলো। ট্রিপ করলেই হ্যাঁ 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 ওপেন হলেই তখন ওখানে একটা আর্কিং এর সৃষ্টি হয়। হ্যাঁ, ওই আর্কিং এর কারণে ওই ইউজ সাউন্ডটা, ওখানে আর্কিং হওয়ার অর্থ হলো একটা বিশাল একটা টেম্পারেচার ডেভেলপ করে। টেম্পারেচারের কারণে ওখানকার যে এয়ারটা, সেই এয়ারটা সাডেনলি এক্সপান্ড করে, যার কারণ আমাদের ওই শব্দটা হয়। আচ্ছা, তো এখন এই পর্বে আমরা ডিফারেন্ট টাইপস অফ রিলে নিয়ে কথাবার্তা বলছি, অনেকগুলা সবগুলো এখন এখানে আমরা রিভিউ করতে পারবো না। সবগুলো হলো ইম্পর্টেন্ট করে স্যার আলোচনা করব। হ্যাঁ, ইম্পর্টেন্ট করে আলোচনা করব সব না, সবই ইম্পর্টেন্ট। স্যার এই চিত্রগুলো কিছু আসতে পারে? চিত্র তো দেখবো না, সেটা তো বলছি। ও স্যার আমি এখান থেকে খালি মানে হোয়াট, হাউ, এইসব ওয়াই, এইসব প্রশ্ন হবে। অর্থাৎ এই দিলের ভিতরে কি পার্থক্য, কোনটা ভালো, কেন ভালো, এইটার কি সমস্যা, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ম্যারেজ, ডিম্যারেজ, এইসব জিনিস। আচ্ছা, এরপরে আসলাম আমরা সার্কিট ব্রেকারে। যে সার্কিট ব্রেকারেও এখানে ডিফারেন্ট টাইপস অফ সার্কিট ব্রেকার নিয়ে এখানে আমরা কথাবার্তা বললাম। এই যে এই আর্থিংয়ের কারণে
তোমাদের হিউজ টেম্পারেচার ডেভেলপ করে এই যে এটা হলো জেনারেট করে ইন্টেন্স হিট, যেটা আমাদের সিস্টেমকে ড্যামেজ করতে পারে। এর জন্যই তো যত রকম প্রসেস, এর জন্যই যত রকম আমাদের ডিফারেন্ট কালচার সার্কিট ব্রেকারের ইভলিউশন, উদ্ভাবন যেটা হচ্ছে সেটা এর কারণে। আর যেটা এটাকে আমরা কত ইজিলি ওই আর্টটাকে ডিস্টিংগুইশ করতে পারি, সেফলি করতে পারি, সেটা নিয়ে কত রকম ডেভেলপমেন্ট। So there are different types of circuit breaker, advantage, disadvantage, এবং working principle এখানে ছিল। তো এই হলো তোমাদের মোটামুটি ফাইনাল সিলেবাস। কোশ্চেনের ধরনটা হ্যাঁ আমাদের সিটি যেগুলো নিয়ে ওই কোশ্চেন কি ওই কোন আসতে হবে স্যার? হ্যাঁ সিটি সিটি কোশ্চেন দেওয়া স্যার ওই ধরনের কি আসতে হবে? আসতে পারে তো। সেটির কোশ্চেনগুলো স্যার ওটা সলভ করলে কি সব ফাইনাল করে কম পেতে পারি স্যার? সিটি কোশ্চেন থেকে আসতে পারে হ্যাঁ আসতে পারে। হ্যাঁ নেক্সট নিচ্ছি সিটি